দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন, তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারাই কিন্তু ধানমন্ডি 32 নম্বর কুড়িয়ে দিয়েছে। তারা বলছে কোটা না মেধা, উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে। তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই, শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণও, বরং শুধু আমি কেন আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে। আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি, শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন? আমরা কখনো সেটি করিনি, কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না। মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি, অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি? সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে? বাংলাদেশে কর্মসংস্থানের কোনো সুযোগ আছে? তো শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে বঙ্গবন্ধুর নামে, কিন্তু আজকে তারা করছে ধানমন্ডি 32 আক্রমণ। শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে মেধার কথা বলে, অথচ আজকে কিন্তু গোটা দেশব্যাপী কোটায় নিয়োগ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের ডাকা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে, ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, অথচ যারা মুখে মুখে এসব কথা বলেছে তারাই কিন্তু আজকে সেই সব নিষিদ্ধ রাজনীতির হর্তাকর্তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তারা জোরপূর্বক দখল করে দৌর্দণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা প্রতারণা রাজনীতি কারা করছে, হত্যা সহিংসতা রাজনীতি কারা করছে? তারাই তো করেছে। তো এটি, এবং তারা মনে করছে তারা বিজয়ী। আমি সুস্পষ্ট বলতে চাই, তারা বিজয়ী নয়। মহান মুক্তিযুদ্ধের সময়ে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, পেটোয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, এবং তারা ভেবেছে তারা বিজয়ী। তারা কিন্তু বিজয়ী হয়নি, তারা শেষ পর্যন্ত পরাজিতই থেকেছে। এবং যারা মুক্তিকামী, যারা লড়াই করেছে, তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বীর হিসেবে আখ্যায়িত হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গভবন দখল করে রিভলভার দিয়ে দেশ পরিচালনা করেছে, তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে। এই আগস্ট শুধু নয়, সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনেই থেকেছে বাংলাদেশের মানুষের কাছে, এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দৌর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা মানুষের অধিকারের জন্য কাজ করেছে। এবং এবারও যারা মনে করছে যে এই 11 মাসই বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার, তাদেরকে আমরা মনে করি দিয়ে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার শেষ হয়নি। বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে। 11 মাসই শেষ নয়, আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে, এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে। কিন্তু ডক্টর ইউনূস যে দেশে বিদেশে সাক্ষাৎকারে, বিশেষ করে বিদেশের সাক্ষাৎকারগুলোতে বলছেন যে আওয়ামী লীগ আসলে অস্থিতিশীলতা তৈরি করছে, বিশেষ করে ভারতে বসে। এই যে আপনি যে সব কথা বললেন, এই যে আপনারা কিছুতেই রাজনৈতিক কর্মকাণ্ড থামাবেন না, আপনারা মানে এই অবৈধ দখলদার, আপনার ভাষায় অবৈধ দখলদার সরকারকে হটিয়েই আপনারা ছাড়বেন, হ্যাঁ, মানে এর মানে তো এই যে আপনারা এক রকমের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছেন। মানে বাংলাদেশে আপনাদের এই একটা রাজনৈতিক স্থিতি আপনারা কোনোভাবেই আসতে দেবেন না, এটা একটা। নিষিদ্ধ করেও তার মানে আপনাদেরকে দমানো যাচ্ছে না, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি দেখেছেন কিনা সম্প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পরপর যে তার মনে হচ্ছে আওয়ামী লীগের শক্তি কমে আসছে। আমি ধারণা করি উনি নিশ্চয়ই ছাত্রলীগ সহই বলেছেন। এত গ্রেফতার, বহিষ্কার, এসব যে হলো, শক্তি তো নিশ্চয়ই কমেছে। মানে সেটাকে কিভাবে আসলে সেই অবস্থায় একমাত্র নাশকতা বা অস্থিতিশীলতা ছাড়া একটা রাজনৈতিক কামব্যাক আসলে সম্ভব? অস্থিতিশীলতা তৈরি করেই কিন্তু তারা ক্ষমতায় এসেছে, এবং একটা দায়িত্বশীল রাজনীতির এই যে কৌশল, এই কৌশল থেকে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করেছে সন্ত্রাস, সহিংসতা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মাধ্যমে। 11 মাস অতিক্রান্ত হয়েছে, এবং আমাদেরকে তারা ফ্যাসিস্ট বলছে, স্বৈরতন্ত্র বলছে, অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে। তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে যে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না, পত্রিকায় লিখতে পারবেন না, সেটি আপনার অপরাধ। মিছিল করাকে বলা হচ্ছে, মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কবে বা আমরা এটি আমরা কবেই বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে? বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা কোনো অবস্থাতে আমরা লড়াই করব, আত্মত্যাগ করব, সংগ্রাম করব, জীবন আমাদের কেড়ে নিতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি করেই ছাড়বো। এবং অস্থিতিশীলতা, সহিংসতা, সন্ত্রাস, এটিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না। এসব কৌশল করে পেছনে তো যে ক্ষমতায় যাওয়া যায়, নিজেদেরকে স্বঘোষিত উপদেষ্টা, বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায়, আমরা এসবের থোড়াই কেয়ার করি। আমরা আমাদের শান্তির শক্তিতে, সংগঠনের শক্তিতে, ঘুরে দাঁড়ানোর শক্তিতে, মানুষের সমর্থন অর্জন করার শক্তিতে, ত্যাগের শক্তিতে আমরা বিশ্বাস করি। আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাপটা করেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে সবকিছু। নিজের বাড়িতে কিন্তু কারো থাকার পর্যন্ত কোনো সুযোগ নেই। গোটা দেশব্যাপী এই হচ্ছে কিন্তু
বাস্তবতাটা। কিন্তু এর পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কি করার চেষ্টা করছে আপনি দেখুন। আমরা কি করার চেষ্টা করছি? আমরা মিছিল করার চেষ্টা করছি, আমরা লিফলেট দেওয়ার চেষ্টা করছি, আমরা দেয়াল লিখন করার চেষ্টা করছি, আমরা জনগণকে সংগঠিত হওয়ার চেষ্টা করছি, আমরা সমালোচনা করছি এটির মাধ্যমে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা কি? আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো 69-এর গণঅভ্যুত্থান, আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো লিফলেট দেওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষজন আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? মানে সাধারণ মানুষজনের তো নিষিদ্ধ ঘোষিত সংগঠন এরকম করে রাজনৈতিক কর্মসূচি করতে হঠাৎ ঝটিকা মিছিলে বা লিফলেট দিতে বেরিয়ে এসেছে, সাধারণ মানুষ আপনাদের প্রতিরোধ করছে না? মানুষের কাছে আওয়ামী লীগ ছাত্রলীগ কখনোই নিষিদ্ধ নয়, বরং মানুষই তো এই চরম দুঃসময়, এই সংকটকালীন সময়ে, এই অন্ধকারের সময় মানুষই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে, মানুষই তো আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে, মানুষই তো আমাদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে, কথা বলছে। তারা দেশব্যাপী এক ধরনের ভয়ের রাজনীতি, ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানুষই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এক ধরনের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছে, তারাই তো চেষ্টা করছে। এবং ছাত্রলীগের অবস্থা যদি দেখেন আপনি, হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখবেন, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পরীক্ষা দিতে দিচ্ছিল না এই ধরনের সহিংসতা, মবের পরিবেশ তৈরি করে ছাত্রদল, ছাত্র শিবির সহ, অপরাপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকেই সেটি করেছে। শিক্ষার্থীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, প্রতিরোধ করার চেষ্টা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের নেতাকর্মীদেরকে ক্লাস করতে দিচ্ছিল না, শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করেছে। এখনো আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তে সাধারণ শিক্ষার্থী, তারা হয়তো কোনো রাজনীতি করে না, হয়তো আমাদের সংগঠনও করবে না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা, আমাদের সংগঠনের কর্মীরা যেন ক্লাস করতে পারে, সেজন্য তাদের জায়গা থেকে তারা সবসময় কিন্তু চেষ্টা করে। কোনো ধরনের তারা যখন দেখে যে এই যারা মব করে, যারা সন্ত্রাস সহিংসতার আশ্রয় নেয়, তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে সতর্ক থাকার জন্য বলে। তাদের যে সংবেদনশীলতা সেটি আমাদের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এবং গোটা দেশব্যাপী যখন দেখবেন যে যখন স্লোগান হচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, যখন স্লোগান হচ্ছে হটাও ইউনূস বাঁচাও দেশ, মানুষ কিন্তু করতালি দিয়ে, মুখরিত দিয়ে স্লোগান দিচ্ছে, তারা তাদের পাশে থাকছে, হাততালি দিচ্ছে। এবং তারা যদি মনে করে যে তারা এতই জনপ্রিয়, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন, তারা যদি মনে করে যে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনই বা হলো কেন? নির্বাচন, ভোট কিংবা আন্দোলন, প্রত্যেকটির মাধ্যমেই তো আওয়ামী লীগ দৌর্দণ্ড প্রতাপেই ঘুরে দাঁড়াবে। এবং আজকে আমাদেরকে এটি বলতে হচ্ছে না, যারা এই দখলদার সরকারের সুবিধা গোষ্ঠী, তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী, আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি, এভাবে ভোট করা যাবে না, ওভাবে ভোট করা যাবে না, এভাবে ভোট করলে আওয়ামী লীগ ফিরে আসবে। তো তারা কিন্তু নিজেরাই তারা ঘোষণা দিয়েই বলছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগ শক্তিশালী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ শক্তিশালী। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে না কারণ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে। তো তার মানে মানুষ প্রত্যাখ্যান তো করেনি, মানুষের কাছে সমর্থন তো আওয়ামী লীগের রয়েছে। এবং বিশেষ করে আমি নিশ্চিতভাবে বলি যে আমাদের রাজনীতিতে তো যে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা, সীমাবদ্ধতা, ত্রুটি যদি থাকবে, পৃথিবীর সকল রাজনৈতিক দলেরই থাকবে, কম বেশি থাকবে। সেগুলো থেকে আমরা পারফরমেন্স করার চেষ্টা করবো, শতভাগ বেটার পারফরমেন্স দেওয়া সবসময় একটা রাজনৈতিক দলের পক্ষে সবসময় সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়া এটি তো সম্ভব নয়, সরকারের পক্ষেও সম্ভব নয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের যে অর্জন রয়েছে, আওয়ামী লীগ সরকারের যে অর্জন রয়েছে, মানুষের সঙ্গে যে ধরনের সম্পৃক্ততা রয়েছে, সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের পরিবর্তন আওয়ামী লীগ সরকার নিয়ে আসতে পেরেছে, আওয়ামী লীগ সরকারই সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং এটি তারা জানে বলেই কিন্তু তারা আজকে 200 টাকার তত্ত্ব দিচ্ছে যে 200 টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায়, 100 টাকার ভোট কিনে দেওয়া যায়, এখন ভোট দেওয়া যাবে না, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে হবে। এটি কিন্তু প্রমাণ করে যে আওয়ামী লীগই জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল। আপনি সবুজ আলীর প্রসঙ্গটা তুলেছেন। আমি আসলে গত কিছুদিন আগে যে নানা রকম যে অদ্ভুত নানা রকম মামলা হয়েছে, যেই ব্যক্তিরা জুলাই আগস্ট আন্দোলনে নিহত হননি তাদেরকেও জুলাই আগস্ট আন্দোলনে নিহত হিসেবে মামলার তালিকা বিভিন্ন পত্রপত্রিকায় বেরোচ্ছে, ওগুলো পড়তে পড়তেই খুঁজে পেলাম যে সালমান এফ রহমান এবং আনিসুল হক, এই দুজনকে নিউ মার্কেট থানার সবুজ আলী এবং আরেকজন, দুজন ব্যক্তির মৃত্যুর ঘটনায়, পিটিয়ে মারার ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হয় প্রথম। এবং সেই সবুজ আলীর মা আসলে মামলা করেছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার ছেলে সবুজ আলীকে পিটিয়ে মেরেছে। এবং আমি তারপর সার্চ করে দেখলাম যে সবুজ আলীর ছাত্রলীগের কর্মী, ঢাকা কলেজের, আপনারা তখন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার জানাজা পড়েছেন। তো এখন পুলিশ এজাহার বদলে ফেলেছে, পুলিশ বলেছে যে ছাত্রলীগ তাকে, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং পুলিশ তাকে পিটিয়ে মেরেছে। তো এই যে সবুজ আলীর ঘটনার মতো সারা বাংলাদেশে ছাত্রলীগ এই
মানে এই যে পিটুনির আর কোথায় কোথায় শিকার হয়েছিল বা পিটিয়ে মারার ঘটনায় কতজন নিহত হয়েছিল এরকম কোনো তথ্য আছে কিনা? আর ছাত্রলীগ যদি না নামতো রাজপথে তাহলে সহিংসতা কমতো কিনা? মানে আপনারা নেমেছিলেন বলেই আপনাদেরকে পিটিয়ে মারা হলো কিনা? সবুজ আলীর ঘটনাটি একটি ক্লাসিক উদাহরণ যে তারা যে ধরনের মামলাগুলো করেছে এটির আইনগত ভিত্তি, কোন ধরনের বাস্তব ভিত্তি রয়েছে কিনা, এটি একটি ক্লাসিক উদাহরণ বলে মনে করি। এইভাবে কিন্তু প্রত্যেকটি আমি মনে করি যে ফ্যাক্ট চেক হওয়া প্রয়োজন। এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের ফ্যাক্ট চেক হওয়া প্রয়োজন, এবং যখন এই ফ্যাক্ট চেক হবে, প্রমাণিত হবে এদের প্রকৃত মুখোশ, যারা খুনি তারাই যে আজকে ক্ষমতায় আছে, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই যে আজকে ক্ষমতায় আছে, এটি বাংলাদেশের জনগণের সামনে প্রমাণিত হবে। আজকে সবুজ আলীর ঘটনাটি তার সবচেয়ে বড় দৃষ্টান্ত বলে আমরা মনে করি। এবং আরেকটি দৃষ্টান্ত হচ্ছে যে ইনডেমনিটি কাদের দিতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তো প্রত্যেকটি হত্যাকাণ্ডই, প্রত্যেকটি মৃত্যুই তো বেদনাদায়ক। যারা এটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে, নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ সরকার সেটি শুরু করেছিল এবং নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল, অথচ আজকে কিন্তু সেই তদন্ত কমিটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ইনডেমনিটি কাদের দিতে হয়েছে? ইনডেমনিটি তো আওয়ামী লীগ সরকারকে দিতে হয়নি, ইনডেমনিটি তো দিয়েছে ইউনূস সরকার। এবং এই ইনডেমনিটি খন্দকার মোস্তাকও দিয়েছিল বঙ্গবন্ধু হত্যা করার পর। ইনডেমনিটি দিয়ে তারা বলেছে যে এদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, মামলায় আওতায় নিয়ে এসে যাবে না, বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে এসে যাবে না। যারা খুনি তারাই বলছে তাদের খুনি তদন্ত করা যাবে না। তো এটি তো প্রমাণ করে। এবং তারা 400 এর অধিক থানায় হামলা, মামলা, অস্ত্র লুটপাট করা এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে কিভাবে তারা ব্যবহার করেছে, শীর্ষ সন্ত্রাসীদের কিভাবে ব্যবহার করেছে, পরবর্তীতে জামিন দেওয়া থেকেই তো এটি প্রমাণিত হয়। এবং সবুজ আলীর ঘটনায় আপনি দেখুন যে তারা আওয়ামী লীগকে দায়ী করছে, ছাত্রলীগকে দায়ী করছে। সবুজ আলী ছাত্রলীগের কর্মী, এবং সবুজ আলীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, এই আন্দোলনের অন্যতম বড় একটি ভিত্তি ছিল গুজব, প্রতারণা, এবং তার একটি বড় দৃষ্টান্ত হচ্ছে সবুজ আলী। সবুজ আলীকে যখন হত্যা করা হয় তখন কিন্তু বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল যে হত্যা করা হয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগ সরকার তাকে হত্যা করেছে। তো গোটা বিষয়টি কিন্তু এটির উপর দাঁড়িয়ে আছে। আপনি যদি দেখেন যে মুগ্ধ 18 জুলাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং তার আগের দিন কিন্তু তিনি ছাত্রদল, ছাত্র শিবিরের সমালোচনা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য বিবৃতি দিয়েছিলেন, তার মন্তব্য প্রকাশ করেছিলেন। এবং তার ভিডিওটি আপনি দেখবেন যে তিনি সেখানে অত্যন্ত আন্তরিকভাবে এই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি পানি দেওয়ার চেষ্টা করছেন। হৃদয় মর্মস্পর্শী একটি দৃশ্য, অথচ সেখান থেকে দূর থেকে তাকে টার্গেট কিলিং করে হত্যা করা হলো। এবং সেখানে দেখবেন যে কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে না, সেখানে আশপাশে পুলিশ নেই। কোথা থেকে কে গুলি করলো এটি কিন্তু আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, যে জুলাই আগস্টে তারা যে তালিকা করেছে, এই তালিকায় শত শত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। আপনি দেখবেন যে যশোরে হোটেলে যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে সেই শহীদের তালিকায় তাদের ঘোষিত সেই তালিকায় তারা স্থান দিয়েছে। আপনি দেখবেন যে সিরাজগঞ্জে আমাদের সিরাজগঞ্জের সাংসদ, তার বাসায় পুড়িয়ে মারা হয়েছে ছাত্রলীগ কর্মীদেরকে, সেই দায়ও কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট করা হয়েছে, ছোট্ট একটি বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছে, তারাই করেছে এবং তারাই উল্টো বাদী হয়ে তারা মামলা করেছে। তো এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা, যেখানে যারা খুনি তারাই আজকে খুনের সার্টিফিকেট দিচ্ছে, যাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা প্রয়োজন তারাই আজকে বিচারের দণ্ডমূর্তের হর্তাকর্তা হয়ে বসে আছে। এবং পুরো এদের এই ক্ষমতা, এদের এই রাজনীতি, এদের এই বৃত্ত বিপ্লব, এই পুরোটি এটির উপর দাঁড়িয়ে আছে বলে এটি আজকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। এবং শুধুমাত্র জুলাই আগস্টে নয়, জুলাই আগস্ট পরবর্তী সময়ে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, ছাত্রলীগ করার কারণে মানুষ কি পরিমাণ নির্ভয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মৃত্যুর শিকার হয়েছে, ধর্মীয় পরিচয়ে সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 3000-এর অধিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। আইন এবং সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী প্রায় 200 শুধুমাত্র প্রকাশিত মব সহিংসতায় মৃত্যুর ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। তো এটি আমরা মনে করি যে এটি আজকে বাংলাদেশের জনগণের সামনে এটি ক্রমাগতভাবে প্রকাশিত হচ্ছে, এবং যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তাদের বিচার বাংলাদেশে অবশ্যই একদিন না একদিন হবে।